ভালো নির্বাচন হবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। মানে টুকটাক এদিক সেদিক মানে আমাদের তো ধরেন একবার শতকরা শতভাগ নির্ভুল নির্বাচন হবে এটা আমরা কেউ প্রত্যাশা করি না। ভোটের দিন লোকে যেটা সংসদীয় আসনের যে ব্যালট তার পরিচিত যেটা চায় সেই মার্কায় ভোট দিবে, কিন্তু গণভোটের ব্যালটে লোকে বেশিরভাগ লোকে যে ভোট দিবে না, এটা এমনি ব্যালট বাক্সে ফেলে দিবে। এই গণভোটের দিকে গণভোটে আমরা অভ্যস্ত না। আর তৃতীয়ত গণভোটের প্রশ্নটা এত জটিল, এটা বুঝে ওটার মানে উত্তর ঠিক করাও কঠিন। আমাদের তো ধরুন প্রায় ১.৫ যুগ ধরে কোনো নির্বাচন হয় নাই। এইবার একটা নির্বাচন হচ্ছে এবং মানে সত্যিকার অর্থে নির্বাচন হতে যাচ্ছে। অতএব যেটা বললেন যে কিছু তো উত্তেজনা হবে, এটা তো নির্বাচনের একটা অবিচ্ছেদ্য অংশ। কিছুটা অসহিষ্ণুতা হবে, সেটা অবিচ্ছেদ্য অংশ। এখন যেসব দেশে নিয়মিতভাবে মানে সুষ্ঠু নির্বাচন হয় সেই সব দেশের তুলনায় আমাদের অস্থিরতাটা কিছু বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ আমাদের তো নিয়মিত নির্বাচন হয় নাই। কিন্তু এইটাতে আমি কোনো বড় আশঙ্কা বা বড় শঙ্কার জায়গা দেখছি না। কিছু টুকটাক এদিক সেদিক হবে, কিছু মানে কথা কাটাকাটি থেকে হয়তো ঘুষোঘুষি হবে, কিন্তু যেই সব মানে অপরাধগুলি হচ্ছে এখন, এটা আমার মনে হয় যে আমাদের এটা 17-17.5 কোটি লোকের দেশে এটা খুবই সামান্য। অতএব কিছুটা অসহিষ্ণুতা আছে, কিছুটা উত্তেজনা আছে, কিন্তু এটা নির্বাচনে এর কোনো বড় প্রভাব পড়বে বলে আমার মোটেও মনে হচ্ছে। বড় দাগে সবই সম্ভব হবে। এখন পর্যন্ত নির্বাচনের তো প্রচারণা কয়েকদিন হয়ে গেল, তো মোটামুটি তো লেভেল প্লেয়িং ফিল্ডই হচ্ছে। হ্যাঁ, একদল আরেক দলের বিরুদ্ধে অভিযোগ করছে, বাট এই অভিযোগ করাটাও নির্বাচনী প্রচারণার অংশ। আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে অনেকেই অনেক কথা বলছেন যে কিছু জায়গায় তো হ্যাঁ কিছুটা মারামারি হয়েছে, অনেক জায়গায় লোকে বিচারের কথা বলছে যে বিচার হচ্ছে না, কিছুটা এগুলি হচ্ছে, কিন্তু এটা বড় দাগে নির্বাচনের প্রভাব ফেলবে না। আর বিচারের ব্যাপারে হয়েছে কি, আমি একটা জাস্ট এই গত সপ্তাহের উদাহরণ দিই। বিচারের ব্যাপারেও আমাদের স্বচ্ছ ধারণার খুব অভাব। এই জুলাই ২০২২ সালে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন সানজো আবে। আবেকে এই ২২ সালের জুলাই মাসে একটা ওই নির্বাচনী সভায় তাকে গুলি করে মেরে ফেলা হয়। ওই বিচার শেষ হয়েছে গত মাসে, আর যে মেরে ফেলেছে তাকে তখনই ধরা হয়েছে, সে স্বীকারোক্তি দিয়েছে। জাপানের মতো উন্নত দেশে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী, সেই যখন মারে তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তাকে হত্যা করা হয়েছে এবং তার বিচার জাপানের মতো উন্নত দেশে এই জাস্ট গত সপ্তাহে বিচারের রায় হয়েছে। তো বিচার প্রক্রিয়াটা আমাদের ভাবটা এখন সবাই মনে করে যে একটা অপরাধ হলো 7 দিনের মধ্যে বিচার হয়ে যাবে। এটা দুনিয়াতে কোথাও সম্ভব না, কোথাও হয় না। 7 দিনের মধ্যে হতে পারে, তখন এটা বিচার হবে না, ওকে দোষী ওকে মেরে ফেলো সেটা হবে। একটা যে কোনো খুনের বিচার হতে স্বাভাবিকভাবে যে কোনো দেশেই 3 বছরের কম সময় লাগে, এমন দেশের নজির খুব কম আছে। অতএব এটা ওই বিচার সম্পর্কে আমাদের যেটা অস্থিরতার একটা মানে মূল কারণ হলো যে সবাই তাৎক্ষণিক বিচার আশা করে। যেটা বললাম যে বিচার প্রক্রিয়া সম্পর্কে ধারণা নাই দেখেই এসব কিছুটা আমি বলবো যে খুব অযৌক্তিক দাবি দেওয়া হচ্ছে, এর থেকে অস্থিরতা কিছুটা বাড়ছে। না মানে আইনগতভাবে এটা মানে আমার ধারণা যেটা আছে, আমার ধারণা ভুল হতে পারে, যে ভোটের দিন লোকে যেটা সংসদীয় আসনের যে ব্যালট তার পরিচিত যেটা চায় সেই মার্কায় ভোট দিবে, কিন্তু গণভোটের ব্যালটে লোকে বেশিরভাগ লোকে যে ভোট দিবে না, এটা এমনি ব্যালট বাক্সে ফেলে দিবে। তার কারণ হলো আমাদের যে সংসদীয় নির্বাচন বা এই আমাদের দেশে মোটামুটি 1920-21 সাল থেকে স্থানীয় সরকার নির্বাচন হয়ে আসছে। ভালো হোক খারাপ হোক, আমাদের 100 বছরের ভোটাভুটির একটা ইতিহাস আছে, ভালো খারাপ মিলিয়ে। এবং এই ইতিহাসটা হলো আমার পছন্দের ভোটারের জন্য তার পছন্দের প্রার্থীর ব্যালটে সিল মারা। এটা গণভোট কি, গণভোটের আমাদের হ্যাঁ 2-3টা মানে 3টা নামকা অবস্থায় গণভোট হয়েছে, কিন্তু ওই গণভোটের আমাদের অভিজ্ঞতা নাই। আর এখন এই গণভোট যে হবে এই জিনিসটা তো কথা বলা শুরু হয়েছে মাত্র 1.5 মাস আগে। আর তারপরে গণভোটের যে প্রশ্নগুলি, এটা সাধারণ মানুষের পক্ষে
এটা বুঝে মনস্থির করে না দেয় সাধারণ মানুষকে, আমাদের আইনজীবীদের পক্ষে এটা দুরূহ কাজ। অতএব গণভোট হচ্ছে ঠিক আছে, সরকারের অনেকগুলি ভ্রান্ত ধারণা থেকে এই সরকার পরিচালিত হয়েছে, তো এটা একটা ভ্রান্ত ধারণা। কিন্তু গণভোট হ্যাঁ একসাথে হতেও আপত্তি নেই, কারণ এখন তো বলছে যখন প্রতি ভোটার যাবে তাকে দুইটা ব্যালট বক্স মানে দুইটা ব্যালট পেপার দেওয়া হবে। যেটা বললাম আমার ধারণা, ওই প্রার্থীর ব্যালট পেপারে লোকে তার পছন্দের মার্কায় সিল দেবে, আর ওইটা খালি রেখে ওই ব্যালট বাক্সে ভরে দিবে গণভোটেরটা। এখন পর্যন্ত তো সফল হচ্ছে বলা যাবে না, ওকে আরও মানে ধরেন প্রায় 1.5 সপ্তাহ 2.5 সপ্তাহ মতো সময় আছে। কিন্তু ওইটা ধরেন আপনি ওইটার সাথে যদি তুলনা করলেন প্রার্থীদের প্রচারণা, প্রত্যেকটা প্রার্থী তার সকাল থেকেই গণসংযোগ করছে, বাড়ি বাড়ি যাচ্ছে বা উঠান মিটিং করছে বিভিন্নভাবে, তারপর তো পোস্টার আছে, বড় বড় জনসভা হচ্ছে, মানে দলীয় নেতারা। তো ওইটার যে প্রচারণা হচ্ছে তার তুলনায় সরকারের প্রচারণা তো ওইটা যদি 100 ধরি, এটা তো 5 নাম্বার দেওয়াও মুশকিল হবে। এবং জনগণেরও আমার মনে হয় নজর এই দিকে, গণভোটের দিকে নজর আছে। তো সরকার ঠিক আছে, এটা সরকারের উচিত হয় নাই, নৈতিকভাবে এটা উচিত হয় নাই, কিন্তু সরকার এই উদ্যোগ নিয়েছে ঠিক আছে, নিয়েছে। আরও 2-2.5 সপ্তাহ এটা নিয়ে কিছু প্রচারণা হবে, কিন্তু এর কোনো প্রভাব আমার মনে হয় না ভোটারের উপর পড়বে, মানে উল্লেখযোগ্য কোনো প্রভাব। সার্বিকভাবে যদি বলি, আমি গণমাধ্যমের ভূমিকা নিয়ে কিছুটা হতাশ। মানে পত্রিকা তো ডেইলি একটা দুইটার বেশি আমার পড়ার সুযোগ হয় না, বাট আমি গণমাধ্যমে রাত্রে 10টা থেকে 11টা 11:30 পর্যন্ত ওই সংবাদ টিভিগুলি দেখি। তো যেই টিভি দেখি ঘুরে ফিরে কিন্তু সবারই মানে 90% না হলে অন্তত 75% সব টিভি মোটামুটি একই জিনিস রিপিট করছে। অর্থাৎ গণমাধ্যমের চিন্তাধারাও অনেক সীমিত হয়ে গেছে। তারপরে কিছু জরিপের কথা বলছে, আমাদের দেশে জরিপ করার যে বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা দরকার, আমাদের এটা গড়ে উঠে নেই। জরিপ জিনিসটা, স্পেশালি ভোটের ব্যাপারে জরিপ জিনিসটা খুবই কঠিন। মানে আমি যদি কাউকে গিয়ে জিজ্ঞেস করি যে আপনি কাকে ভোট দিবেন, আমার ধারণা বেশিরভাগ মানুষই সে যাকে ভোট দেওয়ার সেটা ভোট মানে ঠিক করে রেখেছে, কিন্তু মুখে বলবে না। সো জরিপেরও কোনো চেষ্টা করা হচ্ছে না। আর ঘুরে ফিরে সংবাদ মাধ্যমগুলি মানে কয়েকটা জিনিস খালি কিছু জনসভার আয়োজন করছে, আর জনসভায় রিপোর্টিং করছে, কিছু প্রার্থীদের ওই 30 সেকেন্ড একটা মাইক ধরছে, 30 সেকেন্ড তারা বলছে আমি এলাকার সব সমস্যার সমাধান করে দেব। এর বাইরে কিন্তু সংবাদ মাধ্যম যেতে পারছে না। কোনো জাতীয় ইস্যু বা ধর সংবাদ মাধ্যমে আমাদের দেশে কথা যে নতুন সরকার যেই সরকারই আসুক, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে নতুন সরকার আসবে, তো ওই সরকারের জন্য চ্যালেঞ্জ কি কি এই নিয়ে কোনো ডিটেইল রিপোর্টিং নাই। মানে ইকোনমিক চ্যালেঞ্জ বা ঠিক আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হবে, এটা বলা একটা কথা। আর সরকার কিভাবে, মানে বিদেশে উন্নত দেশের সংবাদ মাধ্যমে হয় কি, সরকার কি কি পদক্ষেপ নিলে এবং তার যুক্তি কি, এই অবস্থার উন্নতি হবে, ওই ধরনের কোনো রিপোর্টিং কিন্তু চোখে পড়ছে না। অতএব ওই জন্য জিনিসটা খুব একঘেয়ে হচ্ছে এবং মানে শ্যালো, মানে খুব গভীর কোনো বিশ্লেষণ আমি সংবাদ মাধ্যমে দেখছি না। এখন আর 2 সপ্তাহে কিছু করা সম্ভব না, মানে নতুনভাবে কিছু, মানে এইটাও যেটা মূল কারণ হলো পড়াশোনার অভাব। এখন আপনি 2 সপ্তাহে তো আর পড়াশোনা করে জিনিসটা বদলে ফেলতে পারবেন না। পড়াশোনা করলে বিভিন্ন ধরনের বই থেকে আপনার বিভিন্ন ধরনের ধারণা আসে, চিন্তা আসে, অন্যভাবে জিনিসটা দেখার একটা মানে সুযোগ আসে। তো আমার যেটা ধারণা, সংবাদকর্মীরা পড়াশোনা করার সময় পান না, তারা সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়ানো, ওটা তাদের করতে হয়, কিন্তু বোধহয় তাদের একটা মানে একজন লোককে দিনে 6 ঘন্টা কাজ করালে যেই ফল পাবেন, তাকে আপনি যদি 16 ঘন্টা কাজ করতে বলেন, তখন তো তার ফলাফলে ওইটা প্রভাব পড়বেই। আমার মনে হয় যে সংবাদকর্মীদের উপরে চাপটা অনেক বেশি, ফলে তারা ওই কিছু গদবাঁধা জিনিসে তাদের ওই চাপের কারণেই গদবাঁধা জিনিসে সীমাবদ্ধ হয়ে আছে। মানে একদম পড়বে না বলা তো ঠিক হবে না, কিন্তু এটার হয়তো মাত্রা খুবই অল্প হবে, যেটা বললাম। কারণ লোকের তো নজর হলো সংসদ নির্বাচনের দিকে, এক, আর দ্বিতীয় হলো
এই গণভোটের দিকে গণভোটে আমরা অভ্যস্ত না। আর তৃতীয়ত গণভোটের প্রশ্নটা এত জটিল, ওইটা বুঝে ওটার মানে উত্তর ঠিক করাও কঠিন। তো এইসব কারণে এই গণভোটের পক্ষে যে প্রচারণা হচ্ছে তার প্রভাব আমার মনে হয়, আমি বলি আমার এই মুহূর্তে যেটা ধারণা, ধরেন যদি আমাদের ভোটারদের 50% যদি লোকে এই সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করে, আমার ধারণা তার 10%-এর বেশি গণভোটের ব্যালটে মানে মানে হা বা না কিছুই বলবে না। না, এরকম তো দৃশ্যমান কোনো সংস্কার হয়েছে বলে তো চোখে পড়ছে না। একটা যেটা আমি বর্তমান সরকারকে ক্রেডিট দিব, যে আমরা অনেকেই যারা মতামত দিই বা মন্তব্য করি, আমরা অধ্যাপক ইউনূসের নাম নিয়ে তাকে সমালোচনা করেছি বা করতে পারছি। এইটা অতীতের কোনো শেখ হাসিনার নাম নিয়ে সমালোচনা করা, এটা আমরা কল্পনাও করতে পারিনি। তো অধ্যাপক ইউনূসের এটা সবচেয়ে বড় ক্রেডিট যে তাকে আমরা নাম ধরে তার বিভিন্ন কাজের সমালোচনা করতে পারছি। আমি আশা করব যে আগামী সরকারের যেই সরকার প্রধান হবেন, উনি যাতে অন্তত এই জিনিসটা বন্ধ করে না দেন। যে উনার তো যা রাজনীতির একটা দেশ পরিচালনা করতে গেলে ভুল ত্রুটি তো হবেই, এবং ওই ভুল ত্রুটিরা আমরা যাতে নিঃসংকোচে বলতে পারি, সেই পরিবেশটা যাতে বজায় রাখেন, যে পরিবেশটা অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি করেছে। এর বাইরে সংস্কার, ব্যাংকিং সেক্টরে কিছু সংস্কার হয়েছে। আমার যেটা আদালত একটা বিচারপতি নিয়োগের আইন হয়েছে, সুপ্রিম কোর্টের সচিবালয় পৃথক করা হয়েছে। যে এছাড়া বাইরে তেমন বড় কিছু, আর সরকার অনেক অনেক পদে সঠিকভাবে হোক বেঠিকভাবে হোক অনেক লোককে চাকরি ফেরত দিয়েছে, যারা পদোন্নতি পায়নি তাদের পদোন্নতি দিয়েছে। 10 বছর রিটায়ার করার 10 বছর আগে রিটায়ার করেছে তাকেও চাকরিতে ফিরিয়ে দিয়ে আসছি। অর্থাৎ সরকারি কর্মকর্তাদের অনেক রদবদল হয়েছে, কিন্তু এতে তো সুফল বোধহয় খুব বেশি হয়েছে বলে আমার মনে হয় না। যে ধরেন অবসরে চলে গেছে 10 বছর আগে, হ্যাঁ, তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে অবসরে দেওয়া হয়েছে, তার পদোন্নতি দেওয়া হয়নি, তাকে অন্যায় করা হয়েছে। কিন্তু ওই অন্যায়ের প্রতিকার হিসেবে 10 বছর পরে আবার ওই চুক্তিভিত্তিক চাকরিতে নিয়োগ করার ফলে যেটা হয়েছে, যে ওনার তো ওই যে মন্ত্রণালয় ছিল, ওই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে 10 বছর ধরে কোনো সম্পর্ক নাই। কে ভালো করবে খারাপ করবে তার সে তো এটা ভুলে গেছে। তো এইভাবে তাদের অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের যেটা অন্যায়ের শিকার হয়েছে, ওইটাকে ক্ষতিপূরণ এইভাবে না দিয়ে অন্যভাবে ক্ষতিপূরণ দিলে ভালো হতো। এবং এই সরকারের যে সংস্কার কর্মসূচির বাস্তবায়ন হয়নি, আমার দৃষ্টিতে তার অন্যতম প্রধান কারণ হলো এই পদোন্নতি, নিয়োগ, বদলি, চুক্তিভিত্তিক নিয়োগ, এগুলি বোধহয় সুবিবেচনা প্রসূত হয়নি। এটা সরকার আবেগ তাড়িত হয়ে, আমারও যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে, যারা অন্যায় অবহেলার শিকার হয়েছে, সম্পূর্ণ সমবেদনা আছে, এবং এটা আমি সম্পূর্ণভাবে প্রয়োজন মনে করি যে তাদের জন্য কিছু করা সরকারের দরকার ছিল। কিন্তু এইটা পদোন্নতির মাধ্যমে না বা পদে ফিরিয়ে আনার মাধ্যমে না, এবং এইসব করেছে বলেই সরকারের সংস্কারটা গতি পায়নি। হ্যাঁ, না, নির্বাচন সুষ্ঠুভাবে করতে সফল হবে কারণ জনগণ একটা ভালো নির্বাচন চায়। এটা তো একবারে এটা শতভাগ, তাই তো? জনগণ আর এখন আগের মতো নির্বাচন চায় না, তারা ভালো নির্বাচন চায়, এবং জনগণ নিশ্চয়ই এটাতে সজাগ থাকবে। এবং একটা ভোটিং কেন্দ্র বা ভোটদান কেন্দ্রে আশেপাশে জনগণ যদি সচেতন থাকে, সজাগ থাকে, এখানে আমরা কারচুপি হতে দিব না বা কারচুপি কেউ করতে পারবে না, আমার মনে হয় যে এটা সব দলমত নির্বিশেষে সব দলেরই যারা কর্মী আছে বা সাধারণ ভোটার আছে তারা এই ব্যাপারে খুব বেশি সচেতন। এবং সেই কারণে হয়তো কর্মকর্তার পর্যায়ে যদি কিছু গাফিলতি থেকেও থাকে, আমার মনে হয়, বা কেউ যদি সুযোগও নিতে চায়, তারা খুব বেশি সুবিধা করতে পারবে না। এটা খুব কঠিন হবে যেই আসুক। আমার তো মোটামুটি একটা ধারণা আছে, এই 2-3টা দলের মধ্যে একটা দল আসবে, বা জোট থেকে একটা, সেটা বিএনপিরও জোট হতে পারে, ইসলামী জোটও হতে পারে, বা অন্য হয়তো স্বতন্ত্র প্রার্থী অনেক কিন্তু যেই আসুক, সরকার তো কাউকে গঠন করতে হবে, এবং তার জন্য অনেক চ্যালেঞ্জ হবে।
ধরেন এই যে কালকে যেটা আসলে যে জ্বালানি খাতে এখন সরকারকে প্রায় 60,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, এবং যেসব ওই যে মানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে সরকার যার সাথে চুক্তি করেছে, ওই অতিরঞ্জিত দামে তাদের কাছ থেকে ওই বিদ্যুৎ কিনছে, ফলে বছরে 60 কোটি টাকা। এখন 60 কোটি টাকা হলো ধরেন অনেক অতিমাত্রায় দাম বাড়িয়েও পদ্মা সেতুতে আমাদের খরচ হয়েছে 30,000 কোটি টাকা। তো বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হচ্ছে প্রতি বছর 2টা পদ্মা সেতু, এবং এইটা যেসব বিদ্যুৎ কেন্দ্রের সাথে সরকার 20 বছর 25 বছর চুক্তি করেছে, সরকার এটা চুক্তি ভঙ্গ করতে পারবে না, অনেক আইনি জটিলতা আছে। আর চুক্তি যদি সরকার বলো যে তোমাদের কাছ থেকে আমি এত বেশি দামে কিনবো না, ওরা তো গত ওই ধরেন 7-8 বছর 10 বছরে যা তারা বিনিয়োগ করেছিল তার থেকে অনেক বেশি মুনাফা তারা অর্জন করেছে। তো একটা আশঙ্কা হলো যে তখন তারা বলবে ঠিক আছে, আমি চুক্তি বাতিল করে দাও, আমিও তোমাকে বিদ্যুৎ দিব না। তাহলে বিদ্যুতের সাংঘাতিক ক্রাইসিস হবে। আর তারপরে এই যে 60,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে মানে ওই ভর্তুকি কমানোর জন্য সরকারকে বিদ্যুতের দাম বাড়াতে হবে। দাম বাড়ালে তো জনগণের উপরে চাপ পড়বে। তবে বিশেষত তার থেকেও আমাদের যেই কলকারখানা আছে, আরএনজি সেক্টর আছে, ওইখানে ওদের মানে খরচ তো অনেক বেড়ে যেতে পারে। তখন আমাদের এটা প্রতিযোগিতামূলক নাও থাকতে পারে। যে এক বিদ্যুৎ সেক্টরের যে চ্যালেঞ্জ, এটাই কেমন করে মোকাবেলা করবে। তবে ধরুন শিক্ষা সেক্টরে মানে কিছুটা তো এই অনিয়ম বিশৃঙ্খলা তো গত 1.5 বছর ধরে আছে, এবং শিক্ষাকে আমাদের একটা নিয়ম নীতির মধ্যে আনতে হবে। কিন্তু সবাই যখন এখন নিয়ম নীতির বাইরে চলাচল, যে আন্দোলন, কিছুতে হলেই সড়ক অবরোধ করা, এগুলি সব জায়গায় চ্যালেঞ্জের বিষয় চলে আসতে পারে, এবং এগুলি খুবই দুরূহ হবে। অতএব সরকারকে উচিত, যেই সরকার আসুক, সে মানে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে অন্যান্য দলের সাথে আলাপ আলোচনা করে আমার মনে হয় যে পদক্ষেপটা নিলে হয়তো কিছুটা কার্যকর হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটা সরকার আসলে যেই দলই আসুক, বলে আমি জনগণ আমাকে ভোট দিয়েছে, আমাকে ক্ষমতা দিয়েছে, আমি নিজে নিজে সব কিছু সমাধান, এটা করলে কিন্তু এটা সরকারের জন্য সাংঘাতিক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। ভালো নির্বাচন হবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। মানে টুকটাক এদিক সেদিক, মানে আমাদের তো ধরেন একবার শতকরা 100% নির্ভুল নির্বাচন হবে এটা আমরা কেউ প্রত্যাশা করি না, কিন্তু অন্তত 80-90 ভাগ বা 95 ভাগ, 85 থেকে 95 ভাগ শতকরা নির্ভুল নির্বাচন হবে। জনগণের প্রত্যাশা হলো কি, এই যে সংবাদ মাধ্যমে দেখি যারা প্রার্থী তারা জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, যে আমার আমার এলাকায় বড় সরকারি হাসপাতাল করে দিব, ব্রিজ বানিয়ে দিব, এইখানে মানে বেকারত্বের সমস্যার সমাধান করব। তারপরে সবাই বলছে মাদক থেকে দূরে থাকবে, দুর্নীতি করবে না। এইগুলি কোনোটাই সংসদ সদস্যের কাজ না। জনগণও আমাদের, তার মূল কারণ হলো আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হয়নি। দুনিয়ার সবচেয়ে জনবহুল 10টা দেশের মধ্যে 3টা দেশে স্থানীয় সরকার প্র্যাকটিক্যালি নাই, মানে সত্যিকার অর্থে। এই 3টা দেশ হলো চায়না, বাংলাদেশ, রাশিয়া, এখানে স্থানীয় সরকার নাই। এই যে স্থানীয় উন্নয়নমূলক কাজ, এটা কিন্তু সংসদ সদস্যদের কাজ না। সংবিধানের 65 অনুচ্ছেদ থেকে 93 অনুচ্ছেদ পর্যন্ত সংসদের কি কাজ আছে সেটা বলা আছে, ওইখানে উন্নয়ন শব্দটাই নাই। এই যে 28টা অনুচ্ছেদ আছে, কিন্তু ওনারা যেভাবে মানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, এটা মনে হয় যেন ওনাদের হাতে নির্বাহী ক্ষমতা আছে। আপনার মেডিকেল কলেজ করতে হলে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার, মাদক মুক্ত করতে হলে এটা প্রধানত মাদক অধিদপ্তর আর পুলিশের কাজ, বা ভালো শিক্ষা ব্যবস্থা চালু করতে হলে এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। এটা হলো নির্বাহী বিভাগের কাজ, তাদের নির্বাহী ক্ষমতা আছে। কিন্তু সংসদে এমনভাবে ভাব দেখাচ্ছে যে নির্বাহী ক্ষমতা তাদের, ফলে যেটা হবে যে সংসদে যে আমাদের যেটা যে গত এই 1.5 দশক বা 15 বছরের স্বৈরাচারী সরকার স্বৈরাচারী হয়েছে, একনায়ক হয়েছে, ভীষণভাবে এই নির্যাতনকারী মানে সরকারে পরিণত হয়েছে। কারণ সংসদের যেই কাজ ছিল সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা সংসদে, হ্যাঁ এখানে একটা কঠিন ছিল, মানে বিরোধী দলের লোকজন ছিলই না,
কিন্তু সংসদীয় কমিটি ছিল, তো ওর মাধ্যমে যে কাজ তাদের করার কথা সেই কাজ না করে তারা স্থানীয় সরকারের কথা বলছে প্র্যাকটিক্যালি। তো দেশের এরপর নির্বাচনের পরে এটা অর্থবহ করতে হলে এখন তো স্থানীয় সরকার তো এই অন্তর্বর্তীকালীন সরকার সে যেই কারণে হোক উঠিয়ে দিয়েছে। তো আমাদের স্থানীয় সরকার মানে উপজেলা পরিষদ, পৌরসভা এগুলি সিটি কর্পোরেশন ফিরিয়ে আনতে হবে এবং তাদেরকে নির্বাহী ক্ষমতা দিতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, হ্যাঁ, মানে সিটি কর্পোরেশন যখন নির্বাচন হয় সব প্রার্থী বলে যে ঢাকা শহর বা চট্টগ্রাম মেট্রোপলিটন শহরে আমি যানজট দূর করব, কিন্তু সিটি কর্পোরেশনের রাস্তার ব্যাপারে খালি 3টা জায়গায় ক্ষমতা আছে। রাস্তার ফুটপাথ হলো সিটি কর্পোরেশনের আন্ডারে, ট্রাফিক লাইট হলো সিটি কর্পোরেশনের আন্ডারে, আর জেব্রা ক্রসিং হলো সিটি কর্পোরেশনের আন্ডারে। এই দিয়ে তো আপনি যানজট সমস্যার সমাধান করতে পারবেন না। কিন্তু কোনো মেয়র আছে কারো যানজট সমস্যার সমাধান, কিন্তু তার তো আইনে এই ক্ষমতা দেওয়া নাই যানজটের ব্যাপারে। তো এখন এই স্থানীয় সরকারগুলির নতুন আইন করে বা তাদের ক্ষমতা বাড়াতে হবে, তাদের অর্থ বরাদ্দ বাড়াতে হবে, তখন যেটা আমাদের মানে ঢাকা কেন্দ্রিক যে সরকার হবে তার উপরেও চাপ কমবে। তো ওই পরিবর্তনগুলি আমার মনে হয় যে 6 মাসের মধ্যেই করা সম্ভব। মানে স্থানীয় সরকারকে শক্তিশালী করা, স্থানীয় সরকারের অর্থ বরাদ্দ বাড়ানো এবং এইসব কাজগুলি স্থানীয় সরকারকে দিয়ে দেওয়া। আর সংসদের কাজ হবে সরকারের সংসদে জবাবদিহিতা নিশ্চিত করা।